বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্নীতির ১৯টি খাত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে বিমান ৮টি খাতে আর সিভিল এভিয়েশনের ১১টি খাতের দুর্নীতি চিহ্নিত করে তা বন্ধ করার জন্য বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের কাছে ১৯ দফা সুপারিশ পেশ করেছে দুদক। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের প্রচেষ্টার পর বিমানের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিমানের ৮টি খাত, যেমন বিমান ক্রয় এবং বিমান লিজ খাত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিস সিস্টেম, কার্গো এক্সপোর্ট ইম্পোর্ট খাত এবং বিমানের ফুড ক্যাটারিং খাতে দুর্নীতি, অনিয়ম আর হয়রানি প্রবলভাবে দৃশ্যমান। দুদকের মতে এসব খাতে ঘুষ লেনদেন হচ্ছে সবচেয়ে বেশি, বিশেষ করে বিমান ক্রয় আর বিমান লিজের ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ বেশি। বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পার হয়ে বেল্টে পৌঁছার আগেই লাগেজ পৌঁছে যায়। ব্যতিক্রম শুধু আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে লাগেজ প্রাপ্তির জন্য ১.৫ থেকে ২ ঘন্টা দাঁড়িয়ে থাকা স্বাভাবিক ব্যাপার যেন। এটি আমার মতো সাধারণ মানুষের কথা নয়, স্বয়ং দুদক কমিশনারই বলেছেন। এমনকি দুদকের অনুসন্ধানে দেখা গেছে টিকিট বিক্রির ক্ষেত্রে অনিয়ম হচ্ছে দেদারসে। সাধারণ মানুষ গেলে বলা হয় টিকিট নেই, কিন্তু কারো রেফারেন্সে গেলে বা বিশেষ ব্যক্তি হলে টিকিট হাজির হয়ে যায়। সাধারণ মানুষের ক্ষেত্রে সেবা একরকম আর বিশেষ ব্যক্তির ক্ষেত্রে সেবা আরেক রকম। সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ এবং উন্নয়নমূলক কাজ, বিমানবন্দরের স্পেস, স্টল ও বিলবোর্ড ভাড়া, কনসালটেন্ট নিয়োগে দুর্নীতি হচ্ছে। দুদক কমিশনারের মতে এসব খাতে দুর্নীতি দূর করতে না পারলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রশ্ন হলো, বহির্বিশ্ব তো পরের বিষয়, বাংলাদেশেই কোনো ভাবমূর্তি তৈরি করতে পারছে কি এই সংস্থা? এখন দেখার বিষয় বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় কতটা কার্যকর পদক্ষেপ নেয়, দুর্নীতি, অসততা, অনিয়মকে কিভাবে উৎখাত করে বা আদৌ করা সম্ভব কি? দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে যে অতিথিরা আলোচনায় আছেন আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন একদম বাম দিক থেকে এয়ার কমান্ডার, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী, আছেন সৈয়দ ইকবাল হোসেন, পরিচালক দুর্নীতি দমন কমিশন। আমার এ প্রান্তে আছেন মোহাম্মদ রফিকুল হাসান, পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আছেন পাইলট আলমগীর সাত্তার, বীর প্রতীক। এবং তার সম্পর্কে আরেকটি তথ্য দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমানের উদ্বোধনী ফ্লাইটের প্রথম ক্যাপ্টেন ছিলেন। এবং আছেন ডাক্তার জাফরুল্লাহ, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং ফ্লোর সবার জন্যই ওপেন। কিন্তু যেহেতু দুদক অনুসন্ধান করেছে, আমি আসলে আপনার কাছে আসতে চাই সৈয়দ ইকবাল হোসেন। আসলে অনুসন্ধানে আমরা যদিও গণমাধ্যমে দেখেছি, তারপরে আপনি যদি একটু ডিটেইলে বলতেন যে আসলে কি কি অনুসন্ধান করেছেন। এবং আরেকটি প্রশ্ন, এই যে অনুসন্ধান করেছেন এটি তো আসলে চলমান দুর্নীতি ঘটেই আসছে, সব আমলেই ছিল এবং ছিলই তো এই দুর্নীতি। ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু প্রেক্ষাপটটা তুলে ধরি যে আমাদের দুর্নীতি দমন কমিশন, আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ দ্বারা প্রতিষ্ঠিত একটি কমিশন এবং এটি সম্পূর্ণ স্বাধীন এবং স্বশাসিত একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আসছে। দুর্নীতি দমন কমিশন যেমন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান তদন্ত করে থাকেন, যে সমস্ত দুর্নীতিমূলক ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময়ে যে সমস্ত অভিযোগ আসে অথবা কমিশন নিজস্ব স্ব উদ্যোগে যে সমস্ত অভিযোগ পান তার উপর অনুসন্ধান তদন্ত করে অনুসন্ধান তদন্তের ভিত্তিতে সেটা আইনি পরবর্তী ব্যবস্থা অর্থাৎ বিচারে সোপর্দ করা হয়ে থাকে। তারই পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের অন্যতম একটি ম্যান্ডেট হচ্ছে যে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতির কারণগুলো চিহ্নিত করা এবং এই দুর্নীতি বন্ধের উপায় খুঁজে বের করা। উপায় খুঁজে বের করা মানে কি সুপারিশ করা, নাকি আপনারা স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারেন? আমরা যেমন দুর্নীতির কারণ চিহ্নিত করে আমাদের দুর্নীতি দমন কমিশন দুটো কাজই করে থাকেন। সেটা হলো যে যেই সমস্ত ক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়নের সুযোগ আছে সেই সমস্ত ক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তিটাকে সহজতর করার জন্য যে সমস্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মনে করে সেই সমস্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা সুপারিশ মালা পেশ করে, যেমন যেটি আমরা এবার করেছি। এর আগেও আমরা আরো অনেকগুলো সংস্থা করেছি। একটু দুর্নীতির খাতগুলোতে আসি, যেটি আপনি বিমানের 8টি খাত এবং সিভিল এভিয়েশনের 11টি খাতে, বিমানের 8টি খাত এবং সিভিল এভিয়েশনের 11টি খাত আমরা নির্ধারণ করেছি এটিকে, যদিও এর বাইরেও আরো অনেক খাত আছে দুর্নীতির। এটা মোট কথায় আমরা কতগুলো খাত চিহ্নিত করার চেষ্টা করেছি মাত্র। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমি মনে করি
সেটা হচ্ছে একটা বড় অংশ হচ্ছে কেনাকাটা। আপনারা জানেন কেনাকাটাটা হচ্ছে একটা বিশাল, এবং বিমান এবং সিভিল এভিয়েশনের এক বিশাল অঙ্কের কেনাকাটা হয়ে থাকে প্রতি বছরই। এই কেনাকাটা প্রক্রিয়াটার অস্বচ্ছতার সুযোগে এবং বিভিন্ন পদ্ধতিগত দুর্বলতার সুযোগ নিয়ে এই ক্ষেত্রে আমরা মনে করি, দুর্নীতি দমন কমিশনের আমাদের অনুসন্ধানের ফলে আমরা মনে করি যে এখানে পদ্ধতিগত উন্নয়নের যেমন সুযোগ আছে, এবং এখানে অদক্ষ জনবলের কারণে, অদক্ষতার কারণেও অনেক আপনার যে এই অব্যবস্থাপনা ঘটছে। এই ক্ষেত্রগুলোতে যে কেনাকাটায় যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, এইটা আমরা বারবার বলে আসছি। এর আগেও আমরা কেনাকাটা নিয়ে আপনার অবগতির জন্য আপনি যেটা বলছেন যে আমরা অনুসন্ধান তদন্ত, আমরা কিন্তু শুধু যে রিপোর্ট পেশ করে থাকি তা না, এর মধ্য থেকে যেগুলো সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পাওয়া যায় সেগুলোর উপরে আমরা পৃথকভাবে অনুসন্ধান তদন্তের ব্যবস্থা গ্রহণ করছি, এবং এখনও অনেকগুলো অনুসন্ধান তদন্তই কিন্তু বিমান এবং সিভিল এভিয়েশন নিয়ে আমাদের চলমান আছে। আপনারা ধরে ধরে যে খাতের দুর্নীতিগুলোর কথা বলেছেন সেগুলো আমাদের কাছে আছে, সেগুলো আমরা দর্শক ইতিমধ্যে জেনেও গেছেন। কিন্তু আমি একটু যদি আলমগীর স্যার তার আপনার কাছে একটু আসতে চাই, সবার জন্য ফ্লোর কিন্তু ওপেন, আপনার কাছে আসতে চাই। অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে ইনফর্মালি কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে বিমানের যে 8টি খাতে পাওয়া গেছে, বিমানেরই দেখা যাবে 19টি খাত, মানে খুঁজলে 19টি খাত দুর্নীতি পাওয়া যাবে, এবং কোনোভাবে এই দুর্নীতি রোধ করা সম্ভব না। কথাটা সত্যি। 19টা কেন, শুধু বিমানের প্রতিটা খাতে দুর্নীতি, তাহলে কতগুলো খাত হবে? 25টা 30টা খাত হবে। যেমন ওনারা কি দুদক থেকে উল্লেখ করছেন যে এদের যে অ্যাটর্নি, এই যে কোনো আমরা পারচেজ করতে যাই, একটা প্লেন লিজে আনতে যাই, একটা কন্ট্রাক্ট সাইন হয়, সেইখানে যে ফাঁকফোকর রাখা হয় এমনভাবে, এবং আমরা তার পরবর্তীকালে যখন লুজার হয়ে যদি কেস করি, কোনদিন আমরা কি জয়ী হয়েছি? তার মানে অ্যাটর্নি বা আইনজীবী যারা আছেন ওনাদের মধ্যে যে দুর্নীতি, সেটা তো আপনাদের খাতে আসেনি। আমাকে যদি বলতে হয় যে পাচ্ছি যে কবে কত দুর্নীতি হয়েছে, আমি তো পুরো ইতিহাস বলতে পারবো পিছন থেকে শুরু করে। একটা এক্সাম্পল দিতে হয়, না হলে মনে করবে যে আমার মনে আছে যখন আমাদের DC-10 কেনা হলো সিঙ্গাপুর থেকে, তখন ওরা দিল যে বিমান কিনতেছে কন্ট্রাক্ট 26 মিলিয়ন একখানা, এক পিস। পিআইয়ের যে চিফ ছিলেন MD আনবার জামাল, ও পাকিস্তানি পুরো বলা যাবে না, হইলো পার্সি, আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠতা ছিল। উনি আমাদের MD-কে জানাইলেন যে এইটা তো সিঙ্গাপুর এয়ারলাইন আমাদেরকে বলছে 17 মিলিয়ন করে অফার করছে, আমরা নেইনি, আমরা এর চাইতে অনেক ভালো জাহাজ কিনছি আল ইটালিয়া থেকে 15 মিলিয়ন। আমি ওই চিঠিটা আবার একটা ফটোকপি চুরি করে নিয়ে সংবাদে প্রকাশ করার ব্যবস্থা করলাম। এখন দেখা গেল যে এর পরেও কিছুদিন পরে হ্যাঁ প্লেন কিনছেন 23 মিলিয়ন করে, 2 মিলিয়ন। আমি জিজ্ঞেস করছি তখনকার MD-কে যে যেটা 15 মিলিয়ন হইতে পারে সেটা 23 মিলিয়ন এই আমার ছাপাবার জন্য? না, আমরা অনেক অনেক স্পেয়ার পার্টস বললেন। তার মানে একখানা জাহাজে 7-8 মিলিয়ন করে, 3টে 24-25 মিলিয়ন, তো এইখানেই মারছেন। আলমগীর স্যার, আপনি কি মনে করেন এই দুর্নীতি এখনো চলমান আছে? শুধু চলমান আছে, আমি মনে করি কোনো দুদকই এটাকে রোধ করতে পারবে না। আজকে আমাকে কালের কণ্ঠ সকালবেলায় টেলিফোন করছে, আপনি কয়টা লাইন লেখেন। আমি বলে আমারও অন্য কাজ আছে, আমি পারবো। বলে না, লেখেন, আপনি 1000 ওয়ার্ডে একটা লেখা অবশ্যই দিবেন। আমি শেষে রাজি হয়েছি এবং বলছি যে না, দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। আমি খুব বেশি সময় নেব না, কারণ আমার সবাই কথা বলতে হবে। কেন করা যাবে না সেটা আমি এখন বলছি না। কেন করা যাবে না বলুন। এমনই প্রভাবশালী, তাহলে জামালউদ্দিনের মতো লোক, রাঘব বোয়ালদের জন্য না, আমি বলি জামালউদ্দিনের মতো লোক, জামালউদ্দিন কি এক্সট্রা এফিসিয়েন্সি ছিল যে তার জন্য মন্ত্রী বদলাইছে 2 বার, কিন্তু ওকে সরানো যায় নাই কেন? যে কারণে তাকে সরানো যায় নাই, এবং সে কি কি ক্ষতি করে গেছে সে হিস্ট্রি বলতে গেলে তো সারাক্ষণ আমাকেই বলতে হবে। আমার উচিত হবে অন্যরাও
কিছু কিন্তু কথা আমি বলি। চাই আপনারা প্রত্যেকেই ইনপুটটা দেন, কারণ আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতাই যথেষ্ট আমাদের জন্য। এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, উনি যতটা হতাশা প্রকাশ করছেন, বা দুর্নীতিতে আমরা বোধহয় 139 বা 137 নাম্বারে আছে পৃথিবীতে, মানে এই ধারাবাহিকতাকে বজায় রাখবো। আসলে কি কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব না, যেখানে উনি বলছেন যে রাঘব বোয়ালরাই আসলে বসে আছে? না, ওই আমি আমাদের ইনফর্মাল ডিসকাশনের সময় বলছিলাম যে দুর্নীতি আমাদের এই দেশে মানে সবসময় ছিল, তবে ব্রিটিশ আমলেও দুর্নীতি ছিল, কিন্তু ওটার একটা লেভেল ছিল। পেশকার ঘুষ খেত সবাই জানে, কিন্তু জজ সাহেব ব্রিটিশ জজ ঘুষ খেয়েছে, এটা ব্রিটিশের বিরুদ্ধে সব থেকে যে আন্দোলন করেছে তারাও বলবে না ব্রিটিশ ইয়েরা। পুলিশ হয়তো ঘুষ খায়, কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে ঘুষ খাবে এটা হয়তো কোনো ব্রিটিশের ক্রিটিকরাও বলবে না। কিন্তু পরে ওভার দ্য ইয়ার্স আমাদের, এবং সব থেকে বেশি হয়েছে এই পাকিস্তানে আমলে আইয়ুব খানের সময় থেকে নিয়ে, তারপরে বাংলাদেশেও, যে এখন সর্বব্যাপী সর্বগ্রাসী যে। এবং আরেকটা জিনিস হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ। আগে যারা দুর্নীতি করত, দুর্নীতির পয়সা যাদের কাছে ছিল, তারা সমাজে অন্তত নিজেরা একটা মাথা নিচু করে থাকতো, এবং তার বন্ধু বান্ধব পরিচিত মহলেও ছিল যে এই বেটা ঘুষ টুস খায়, এর সামাজিক অবস্থান ভালো ছিল না। তার ছেলে মেয়ের বিয়ের ব্যাপারেও একটা প্রশ্ন আসতো যে বাবা এরকম ঘুষ খায়। এখন সেই জিনিসটা আর কি এমন সর্বব্যাপী হয়েছে, এবং এত মাথা উঁচু করে তারা ক্ষমতাসীন। এই কোয়ালিটেটিভ চেঞ্জটা কিন্তু ওভার দ্য ইয়ার্স, নট আমি বলছি না এখন, মানে ওভার দ্য ইয়ার্স এটা হয়েছে। তবে আমি সুখের কথাই, আমি আসার আগে এটাও বলছিলাম যে প্রথমবারের মতো এই যে দুদকের যে রিপোর্টগুলো আসছে, এবং সেগুলো ফ্রন্ট পেজে আসছে, দেশের কোটি কোটি লোক সেগুলো জানছে। আজকে সন্ধ্যায় আমরা আলোচনা করছি, হয়তো আলটিমেটলি কিছুই হবে না, ইন দ্য সেন্স দ্যাট আজ পর্যন্ত, সেদিন আমরা হাইজ্যাকিং এর কথা বলছিলাম যে আজ পর্যন্ত কোনো প্রসিকিউশন হয়নি। তো প্রসিকিউশন হয়ে একটা লোকের শাস্তি, সেটা হয়নি। ওই পুরানো মানে হয়তো লোয়েস্ট লেভেলের যে লোডার, ক্লিনার, সুইপার, এই ওদেরকে এনে খাড়া করে তাদেরকে আমরা ই করছি, কিন্তু তার পিছনে যে লোকগুলো, সেটা স্মাগলিং হোক, সেটা দুর্নীতি হোক, যারা চাই আর কি, মূলত আর কি, সেই রাঘব বোয়াল কোনোদিন আসেনি, এবং ইভেন দুদকও সেটা পারেনি। আমরা অনেক এরকম আসে যে দুদকে যে ইন্টারভিউ দিয়ে প্রাইভেট গার্ড নিয়ে দুদক অলমোস্ট এনসার্কেলড, এমন লোকও গেছে ওখানে ইন্টারভিউ দিয়ে আসছে, এরপরে আর দুদক সেখানে আগাতে পারেনি। তারপরেও আমি বলবো যে এই যে ওনারা যে রিপোর্টটা এরকম করেছেন, এগুলো অন্তত জনগণের অ্যাওয়ারনেসের জন্য ভালো। হয়তো আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। আমার প্রশ্ন আছে যে শুধুমাত্র জনগণকে সচেতন করাটাই কি আসলে দুদকের দায়িত্ব, বা আমরা জনগণ জানলাম যে এখানে দুর্নীতি হচ্ছে বাস শেষ, নাকি আসলে এটার কোনো সমাধান আছে? এবং আপনার টিআইবি নিশ্চয়ই অতীত ধরনের, যদি টিআইবি রিপোর্ট নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে, কিন্তু অতীতেও নিশ্চয়ই তাদের অনেক রকম এই সিভিল এভিয়েশন বা বিমান নিয়ে দুর্নীতি যে দীর্ঘদিন ধরে পারসিস্ট করছে, এই কথাটা উঠলো। তো এখানে আমি আরেকটুখানি যোগ করি, যেহেতু টকশোর আলোচনা আর কি, সেটা হলো আমার মনে আছে বোধহয় আর্লি 80s বা লেট 70s তখনকার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক, আপনার মনে আছে কিনা যদি দেখে থাকেন, জেনে থাকেন, বিচিত্রার একটা প্রচ্ছদ আজকে আমি যখন পড়লাম আপনাদের প্রতিবেদনটা, তখন আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো প্রচ্ছদটা ছিল এরকম যে একটা ডাইনিং টেবিলে একটা প্লেটের উপরে বড় একটা এরোপ্লেন আঁকা হয়েছে, এবং এটা আপনার স্যার আপনি বলেছেন যে আপনার এইজটা বলেছেন, তো দেয়ার ইজ এজ গ্যাপ। তো সেই যে কাটা হচ্ছে এবং কয়েকজন কোট টাই পড়া লোক সেটা কেটে খাচ্ছেন। তারপরে আপনি আসেন 2008, টিআইবি একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করলো, এবং সেখানে বিমান ক্রয়, বিমান লিজ, তারপরে আপনার মেরামত, রক্ষণাবেক্ষণ, গ্রাউন্ড হ্যান্ডলিং, তারপরে যাত্রীদের সেবা, এই সমস্ত ক্ষেত্রে আমরা দুর্নীতি দেখেছি। যে $1 মিলিয়ন দুর্নীতির কথা উনি বললেন, আমার মনে আমি দেখছি এখানে যে আমাদের ওই সময়কার প্রতিবেদনে আমরা $45 মিলিয়ন এই বিমান ক্রয় এবং লিজের ক্ষেত্রে দুর্নীতি আমরা পেয়েছিলাম। তো আর আজকে আপনারা প্রতিবেদন দিলেন। তো এই যে তিনটা, এই যে বিচিত্রার প্রচ্ছদ কাহিনী যেখানে আপনি প্রচ্ছদ দেখেছিলেন, তারপরে টিআইবির গবেষণা 2008, তারপরে আজকের প্রতিবেদন। একটা ম্যাগাজিন ছিল 2000, মানে সাবের হোসেন চৌধুরী তার এডিটর, সেই সময়ও কিন্তু কভারে দেওয়া হয়েছিল যে এই বিমান ঘাড়ে করে, মানে পরিস্থিতিটা কম বেশি একই রকম রয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এবং দুর্নীতির বিভিন্ন ধরন সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছিলেন, আমি কতগুলো ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। যেমন একটা ধরন আছে, আপনি অনেক ভালো জানবেন, সেটা হলো যে আপনার ওই যেটাকে টায়ার বলা হয় চাকার, সেটাকে কয়বার পর্যন্ত ব্যবহার করা যাবে, এটা 17 বার পর্যন্ত নাকি ব্যবহার করা যাবে, তারপর এটাকে নিরাপত্তার জন্য বদলে ফেলতে হবে। আমাদের গবেষণার সময় এসেছিল যে এটা নাকি 27 বার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। ওই টায়ারগুলো কেনা হচ্ছে, কিন্তু আসলে ওগুলো আবার
বিক্রি করে দেওয়া হচ্ছে বা সামহাও আদার এখানে দুর্নীতি করা হচ্ছে। এইভাবে কিন্তু যেখানে যাত্রীর জীবনের নিরাপত্তা জড়িত, দুর্নীতিটাই কিন্তু সেই জায়গা পর্যন্ত চলে গেছে। আপনি দেখবেন আজকের প্রতিবেদনে এসেছে যে ওই যে যাত্রীর লাগেজ যে ওভারওয়েট হচ্ছে সেটা কিন্তু ডকুমেন্টেড হচ্ছে না। সুতরাং কি পরিমাণে ওজন নিয়ে যে বিমানটা যাচ্ছে লস করছে, তো সেই জায়গাটা একটা বড় ঝুঁকি, সেফটির বিরাট সেফটি একটা বড় মানে আমাদের বিমানের যারা পাইলট ঝুঁকি নিয়ে চলে এবং যারা বিমান চালাচ্ছেন তারা যে অনেক বেশি নিবেদিত বা যথেষ্ট পরিমাণে তারা প্রচুর পরিমাণে দক্ষ, সেই জন্য হয়তো আমাদের বিমান সৌভাগ্যবশত আমাদের দুর্ঘটনার দিকটা খুবই সামান্য বা রেকর্ড দুর্ঘটনা না হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। এবং যেটা আপনি বললেন যে আমাদের এক সময় ছিল যে যে দুর্নীতি করত সে ছিল নিচের দিকে, সে ছিল সমাজে সে স্টিগমাটাইজ ছিল। এই সিনারিওটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একেবারে উপরের স্তরে রয়েছেন যারা, তারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন অনেকেই এবং দীর্ঘদিন ধরে এই দুর্নীতিটাকে সিন্ডিকেশন করছেন। বলছিলেন যে এমডির জন্য মন্ত্রী বদল হচ্ছে, কিন্তু আসলে না, কিন্তু এটা স্যার যেটা বলেছেন সেটা একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন, কিন্তু এটা তো প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। এটা তো একটা সিস্টেমেটিক মানে একেবারে অ্যাপ্রোচে দুর্নীতিটা চলছে, তলা থেকে শুরু তো উপরতলা পর্যন্ত। এবং এটা হাইজ্যাকিং এর সময় আমরা বলছিলাম যে মানে স্ট্রাকচার দুর্নীতি। যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনে জিজ্ঞেস করেন তারা বলবে যে আমার তো অফিসিয়ালি আমি সিইও, কিন্তু আমার তো একটা পিয়ন বা একটা ক্লিনারেরও চাকরি খাওয়ার ক্ষমতা নাই, কারণ কালকেই আমার অফিস ঘেরাও হয়ে যাবে। আমি দিস ট্রেড ইউনিয়ন ইজ সো পাওয়ারফুল। এবং ওই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডিং এর ক্ষেত্রেও ওই সব ট্রেড ইউনিয়নের এরা ডিফারেন্ট স্টেজে তারা ইনফ্লুয়েন্স করে। এবং আমরা ওই সময় অনেকগুলো ট্রেড ইউনিয়ন পেয়েছিলাম, এখন কি এক্স্যাক্টলি আছে জানি না। কিন্তু ওদের একটা নিয়ম আছে যে যখন যে ক্ষমতায় তখন কিন্তু সেই ট্রেড ইউনিয়ন আমি ওনার কাছে আসবো, সৈয়দ ইকবাল হোসেনের কাছে আসবো অবশ্যই, যে উনি বলছেন যে কোনোভাবে বদলানো সম্ভব না, কিন্তু তার আগে ডাক্তার জাফরুল্লাহ আপনার কাছে যেতে চাই, কি বলবেন? কমোডর সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আগে ওই যে একটা কথা ছিল, কারো এক কান কাটা গেলে সে সবার বাইর দেওয়া যায়, দু কান কাটা গেলে মাঝখান দেওয়া যায়। এখন আমাদের দুর্নীতিতে এমন একটা অবস্থায় পৌঁছেছি, আমরা সেটাকে এটাকে কোনো খারাপ কাজ বলে মনে করছি না। কে না করছে, সবাই করছে। যে পর্যন্ত না করতে পারাটাকে মনে করা লোকটা অথর্ব, অকর্ণ, বোকা, তারা এইটাতে। বিমানের দুর্নীতির সাথে আমার পয়লা পরিচয় 30 বছর আগে। আমি ক্যানাডা থেকে আসছিলাম, আমার কানেক্টিং ফ্লাইট। বিমান বলে আমরা তো ওভারবুক হবে না, যে দেখেন আমি তো ভাই আমাকে খুব জরুরি কাজ, আমাকে যেতে হবে, এটি অনেক কষ্ট গেলাম। বলতে না আমাদের কোনো সিট নাই। যাই হোক অনেক তদ্বিত করে দেখি, ওইবারে প্রথম আমি শুয়ে এসেছিলাম, মানে এত খালি ছিল। না না, আপনি তো শুয়ে এসেছেন। আমার বিমানের অভিজ্ঞতা আছে যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে টিকিট কাটা আছে, আমার বোর্ডিং পাস সব নিয়ে আছে, আমি যে দেখি আমার সিট নেই, আমার দুটো বাচ্চা সিট নেই, আমি কোলে করে নিয়ে যেতে হলো, অ্যাজ ইফ আমি বাসে চললাম। এই দুর্নীতির ব্যাপারে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে যে এই দুর্নীতি যেভাবে আমাদের প্রতিটি কোষে অনুপ্রবেশ করেছে, সেটা একটা খুবই নিশ্চয়ই একটা চিন্তার কারণ। চরিত্রের যে জজ সাহেব ঘুষ খেতে থাকে না। আজকে যদি দুর্নীতি দমন কমিশনের সাহস হয়, ওনাদের পয়লাটা করা উচিত যে জজ সাহেবদের বিষয়টা। আমার মতে যারা আমার নিশ্চয়তা দেয়, আমার জীবনের নিশ্চয়তা দেয়, তাদের সম্পর্কে একটা রিপোর্ট বের করলে আমার মনে হয় দেশবাসী অনেক বেশি উপকৃত হবে। এখানে কেবল টাকা ছাড়াও দুর্নীতি হয়। যেমন ধরেন আজকে সরকারকে ভুল পথে নিয়ে যাওয়া, সময় অপচয় করা, রাষ্ট্রের এই প্রত্যেকটাই দুর্নীতি বলে আমি মনে করি। যেই মামলাটা যাওয়া উচিত না, সেই মামলার পিছনে সময় ব্যয়। যেটা যেমন একটা লাস্ট কথাটা বলি, যেমন ধরেন যার বাইরে যে চিকিৎসার লাভ হবে না, তবুও তাকে 1 কোটি টাকা খরচ করে দেশের বাইরে। আমি একটু সৈয়দ ইকবাল হোসেনের কাছে যেতে চাই, এবং ফ্লোর সবার জন্য কিন্তু এখন ওপেন। আমি চাই আপনারা একটু ইনপুট দেন। উনি বলছেন যে আলমগীর স্যার বলছেন কোনোভাবেই এই দুর্নীতি রোধ করা সম্ভব না। ডাক্তার জাফরুল্লাহ বলছেন যদি আপনি একেবারে রাঘব বোয়ালদের ধরতে পারেন তাহলেই আসলে দুর্নীতি দূর করা সম্ভব হবে। কি বলবেন সেক্ষেত্রে? আপনাদের তো একটা সুপারিশ আছে, তাই না? সেই সুপারিশে আপনারা কাকে কাকে ধরতে চান, কিভাবে দুর্নীতি রোধ? সুপারিশে আমাদের যে সুপারিশ আছে, সুপারিশে আমরা কাউকে ধরার কথা বলি না। সুপারিশে আমরা পদ্ধতিগত ডেভেলপমেন্টের জন্য বলি। যদি পদ্ধতিতে কোনো ত্রুটি থাকে না, এটা পাশাপাশি আপনি আপনার অবগতির জন্য বলছি যে এই সুপারিশটা আমাদের একটা অংশ কাজের।
আরেকটা আমাদের মূল অংশ যেটা, সেটা হলো যে দুর্নীতি যদি কোথাও সংগঠিত হয়ে যায় সেটার ইনভেস্টিগেশন করা, ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা এবং সেটা বিচারের আওতায় আনা, এটা আমাদের অন্যতম প্রধান কাজ হলো সেটি। কিন্তু এই জায়গাটাতেই আমার প্রশ্ন আমি জানতে চাই, সরি টু ইন্টারাপ্ট, যে আপনি ক্যান ইউ গিভ মি এ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যে গত কয়েক বছরে মানে আমরা বলছি, প্রথমে আমি বললাম যে উই আর হোপফুল, যে আপনি কতগুলো কেস প্রসিকিউশন হয়ে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য খুব নিচের তলার, উপরের তলার কয়েকটা কেস আপনি বলেন যে উদাহরণ দেন যে এটা আমরা কেস করে আমাদের লয়ার জিতে ওই লোকটাকে আমি জেলে ঢুকাইছি। যেমন ধরেন পাইলট সাত্তার যে কথাটা বললেন, সংবাদে প্রকাশিত হয়েছে, উনার চিঠির কপি প্রকাশিত হয়েছে, সে বলছে যে ভাই আমরা তো পাকিস্তান এটা 15 মিলিয়নে দিছে, তাও নেই সেটাকে উনি 26 থেকে কথা বলছেন, এটা এখনকার কথা বলছি, গত কয়েক বছরের মধ্যে এখনকার কথা বলতে পারবো, হাই প্রোফাইল কাউকে আপনারা কি প্রসিকিউট করে ঢুকিয়েছেন? হাই প্রোফাইল আপনাদের লয়ার তো হেরে যায় ইয়েতে। আপনি এটা এখন আপনারা যদি দুর্নীতিকে হাই প্রোফাইল লো প্রোফাইল হিসাবে চিহ্নিত করতে যান, তাহলে আমি সেই জায়গায় আমি একমত নই। দুর্নীতি ছোট হোক দুর্নীতি, বড় হলেও দুর্নীতি। দুর্নীতি দমন কমিশনের কাছে আমি বলছি, ছোট যারা দুর্নীতি করে তাদেরকে ধরা সম্ভব হয়, কিন্তু যারা হাই প্রোফাইলে থাকে তারা আবার পুরো সিনারিওটাকে পাল্টে ফেলেন। না, এটা আমরা দুর্নীতি দমন কমিশন হাই প্রোফাইল লো প্রোফাইল নিয়ে কাজ করে না। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ে কাজ করে, দুর্নীতির অনুসন্ধান তদন্ত করে সে যেই হোক না কেন, তিনি হাই প্রোফাইল কি লো প্রোফাইল, আমার দুর্নীতি দমন কমিশনের ইনভেস্টিগেশনের কাছে এই বিষয়টা একজন দর্শক আমাদের সাথে একটু যুক্ত হয়েছেন, আপনাদেরকে প্রশ্ন করতে চান। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো 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 জি বলুন, শুনতে পাচ্ছি না। আমি হুমায়ুন সিরাজ শোভন, রাজশাহী থেকে বলছি। জি বলুন প্লিজ। বিমানে যখন আমরা টিকিট কেটে উঠি, তারপর বিমানে যে আতিথেয়তা, সেটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা দুর্নীতি মনে হয় আপনার কাছে? এবং ইন্টারন্যাশনাল ল অফ দ্য ইয়ার ক্রস করাটাকে আপনার কতটুকু মনে হয় যে এটা গ্রহণীয়? আমি তাহলে বৈমানিককেই জিজ্ঞেস করি, কি বলবেন উনি যেটা বলছেন যে একটা আমরা যখন টিকিট কেটে ঢুকছি, তারপরে যে আমরা যে আতিথেয়তা বা যে এই ধরনের ব্যবহার পাচ্ছি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটি আসলে কতটা গ্রহণযোগ্য? আমরা বোধহয় ক্যাটাগরি 2 তে আছি এখন, তাই না? ক্যাটাগরি 2 তে আছি আমরা। ক্যাটাগরি 2 সম্পর্কে বলবো না ওনারটা উত্তর? না, ওনার উত্তরটা দিন। ক্যাটাগরি 2 মানে আমরা আমেরিকা যেতে পারবো না আর কি, বড় কিছু না। যারা খারাপ ব্যবহার করছে ওনারই ছেলে মেয়েরাই ওখানে চাকরি করছে, তারা ভিন্ন কিছু না আমাদের চেয়ে। হ্যাঁ, তা সুতরাং এটা নিয়ে আপনি যদি ক্যাটাগরি 2 বলেন আর ক্যাটাগরি 1 বলেন, হ্যাঁ বিমান ওখানে আমাদের অদক্ষতার জন্যই তো আমরা ক্যাটাগরি 2 তে আছি, তাই না? আমরা সব ফুলফিল করতে পারছি না বলে পারি না। এত বড় দেশ, এত সংখ্যা আমাদের পপুলেশন, আমাদের ওখানে এত ওয়ার্কার, যেখানে আমাদের দৈনিক 3-4টা ফ্লাইট অন্তত করা উচিত, সেখানে আমরা কেন যেতে পারছি না? ক্যাটাগরি 2 এর জন্য। সেটা পরিবর্তন করার জন্য কতগুলো কনসালট্যান্ট আছে, স্ক্যান করার জন্য লোকগুলোর স্ট্রেস পড়ে যাচ্ছে অনেক বেশি, তারা ওভারলুক করতে হয়। কিন্তু ওখানে কাদেরকে নেওয়া হয়েছে? খালি সিনিয়ররাই তো অদক্ষ বেশি। সিভিল এভিয়েশনে, এয়ারফোর্স থেকে যারা কোয়ালিফাই করতে পারেনি ক্যাডেট পাইলট হয়ে ওখান থেকে বাইরে এসে ফ্লাইং ক্লাব থেকে লাইসেন্স নিয়ে আসছেন, তারা আজকে ঘুরে ফিরে সিভিল এভিয়েশনে কনসালটেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, ওখান থেকে বিভিন্ন কারণে যাদেরকে বিমান বাহিনী ওখান থেকে আউট করছে, কিন্তু দয়া পরবশ হইয়া অবসরপ্রাপ্ত লিখছেন, ডিসমিশালটা দেন নাই, ধরপাকড় করে ম্যানেজ করছেন। আজকে কেন এই যে কতজন কনসালটেন্ট আছে? আপনি কি তার মানে বলে যাচ্ছেন সিভিল এভিয়েশনে যারা আছে তারা বেশিরভাগই আসলে মানে মূল বিমানে ঢুকতে না পেরে আসলে বা অদক্ষ হওয়ার কারণে সিভিল এভিয়েশনে আছে? বিমান থেকে রিটায়ার করছেন, আমি বলছি বিমান বাহিনী থেকে আউট হইছেন, রিটায়ার করেছেন। হ্যাঁ, রিটায়ার্ডও না, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। কেউ একেবারে কোয়ালিফাই করতে পারে নাই, হয়তো জাস্ট ক্যাডেট পাইলট হিসেবে আউট হয়েছে মতো। তারা সব সিভিল এভিয়েশনে আছে বলছেন এখন বেশ অনেকজন। দুদক কি এরকম কিছু দেখেছে? দেখেন, এত দেখার সময় নেই। না, সিভিল এভিয়েশন না, উনি যেটা বলছেন বিভিন্ন প্রফেশনের লোকজন ওনারা হায়ার বেসিজে নেন এবং কন্ট্রাকচুয়াল বেসিজও নিয়ে থাকেন।
এইটা এখানেও আমাদের একটা ইয়ে ছিল যে সিভিল এভিয়েশন এবং বিমানের যে ব্যবস্থাপনা পর্যায়ে বা পরিচালনা পর্ষদে আমরা আমাদের একটা সুপারিশ ছিল যে এখানে দক্ষ এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ পর্যায়ের যারা বিমান এবং সিভিল এভিয়েশন আপনারা জানেন মোস্ট টেকনিক্যাল জব এগুলো, তো আমাদের এটা হলো যে এখানে ওই পর্যায়ের বিশেষজ্ঞ পর্যায়ে যারা এই বিষয়ে বিশেষভাবে জানেন জ্ঞানী সেই পর্যায়ের লোকজনকে ডিপুট করে কেন কাজগুলো যদি করানো হয় তাহলে আমি একটু বলি, আপনারা কিছু কিছু খাত ধরেছেন, যেমন কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে আপনারা বলছেন যে অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয় না, কনসালটেন্টের বেতন ভাতা দিতে হচ্ছে সিভিল এভিয়েশন, কিন্তু কাজের কাজ হচ্ছে না, বিদেশে প্রশিক্ষণ দিতে পাঠানো হচ্ছে কিন্তু সেই প্রশিক্ষণের কোনো মানে আউটপুটটা এখানে কাজে লাগে না। তারপরে আপনারা বলছেন যে যেটি বলছেন যে বিমান কেনার ক্ষেত্রে অনেক বেশি দুর্নীতি হচ্ছে, গ্রাউন্ড হ্যান্ডলিং এর ক্ষেত্রে অনেক বেশি দুর্নীতি হচ্ছে, কিন্তু একজন দর্শক বোধহয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি আসছি আপনার কাছে। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আপনি নাম বলে প্রশ্ন করুন দর্শক, আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন? না, বোধহয় সংযুক্ত বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি নরসিংদী থেকে বলছি, আমার নাম রতন মিয়া। জি বলুন প্লিজ। আমার দুদক সাহেবের কাছে আমার প্রশ্নটা হলো, আপনি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিয়ে প্রশ্ন করুন, নাহলে আমরা ইকো হবে। জি, ওনার কাছে আমার প্রশ্নটা হলো, প্রশ্নটা করুন। আপনি একবারে প্রশ্নটা করে ফেলুন না। জমা দিলেন কেন? ওনারা মামলা কেন করলেন না? ওই লোকটিকে কেন ইয়ে করলেন না? কিসের মামলা করলেন না? উনি দুদকের অন্য জন্য মামলা হয়, কিন্তু এই মামলাটা উনি সরাসরি মামলা না করে মন্ত্রণালয়ে জমা দিলেন। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে তো আপনারা মামলা করেন। এটা দর্শক মনে হয় যে একটু ওনার অবগতির জন্য বলছি যে না, আমাদের সুনির্দিষ্ট দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে সেগুলো আমরা অনুসন্ধান এবং তদন্ত করছি, এবং ইতিমধ্যে আমরা সিভিল এভিয়েশন এবং বিমানের অনেকগুলো মামলা করেছি আপনাদের অবগতির জন্য, এবং বর্তমানেও আমার আমার প্রায় 20 থেকে 25 ইনকোয়ারি ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, বর্তমানেও চলছে। আর দর্শক যেটা বলছেন যে মন্ত্রণালয়ের কাছে আমরা মামলা না করে মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করেছি, এটা সঠিক নয়। মন্ত্রণালয়ের কাছে আমি আবারও বলি যে মন্ত্রণালয়ের কাছে আমাদের সুপারিশগুলো ছিল যে সমস্ত ক্ষেত্রে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য উপাত্ত নেই ইনভেস্টিগেশন করার মতো, বাট পদ্ধতিগত ডেভেলপমেন্টের সুযোগ আছে, সংস্কারের সুযোগ আছে, অথরিটি লেভেলে কাজ গ্রহণ কার্যকরী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। বললেন 19টি খাতের কোনো তথ্য উপাত্ত নেই না, এই 19টি খাতের সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান তদন্ত চলমান আছে। এর বাইরে তাদের কাছে সুপারিশটা হলো যে এর বাইরে পদ্ধতিগত সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, এবং এট দ্য সেম টাইম যেখানে সঠিক ব্যক্তি নির্বাচন করার জন্য, এবং আইন কানুনের যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো সংশোধন করার জন্য। একটু বলতে চাইবো যে আপনি যেটা করেছেন এটা অবশ্যই অভিনন্দনযোগ্য, যেহেতু জিনিসটা হাইলাইটে আসলো। আপনি যেটা বলছিলেন যে আমরা ডিসকাস করছি, এটা তো একটা ভ্যালু আছে, কিন্তু আপনি যে জায়গাগুলোকে চিহ্নিত করেছেন, আমি তো দেখলাম যে 2008-এ যে আমাদের রিপোর্ট, অনেক জায়গায় আমার তো মনে হচ্ছে যে আমি কপি পেস্ট পড়ছি, মানে ওই অর্থে বলছি না, যে জাস্ট মেয়ার রিপিটেশনস কিন্তু হয়েছে। তো করাপশন কন্ট্রোলের জন্য তো আপনার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে। আপনার যেটা মোস্ট এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট, যেটা দর্শক বলতে চাচ্ছেন বলে আমার মনে হচ্ছে, সেটা হলো আপনাকে ওই করাপশনটাকে ওইটাকে দুর্নীতি হিসেবে অনুসন্ধান করে যিনি দুর্নীতির সঙ্গে জড়িত তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে মামলার মাধ্যমে। অবশ্যই ওই জায়গাটা তো অন্যরা পারবেন না, ওই জায়গাটা আপনার একদম, এবং সেই জায়গাটাতে আমাদের কার্যক্রম চলমান আছে। এবং ইতিমধ্যে আমি আবারও বলি যে আপনার ব্যাখ্যাটা কি এরকম যে ইন্টারফেয়ার করে একটা জিনিস আপনাকে, আমি আর এরপরে আর কোনো সময় নেব না, আমি বলতে চাই যে আপনি আমাকে প্রশ্ন করছেন ওই DC-10-এ যে পয়সা চুরির কথা আপনি বলেন যে $1 মিলিয়ন চুরির ব্যাপার বললেন না, তা আমি একটা বর্তমানের ঘটনা বলি। 777-200 এই মুহূর্তে আমাদের 2টা আছে। আমরা আনছি কোথা থেকে কন্ট্যাক্টে, আমরা আনছি ইজিপশিয়ান এয়ারলাইন থেকে, এবং আমরা ওই গ্রাউন্ডে বসে থাকার জন্য কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। মেনটেনেন্সের জন্য, ইঞ্জিন মেনটেনেন্সে পাঠানো হয়েছে, সে পয়সা আমাদের দিতে হবে। এবং
আমরা কন্ট্রাক্ট সাইন করছি, আবার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা ফেরত দেব। তার মানে আমাদের আবার খরচ করতে হবে। ওই একটা এরোপ্লেন এখন সেকেন্ড হ্যান্ডের দাম কত জানেন? $7 থেকে $8 মিলিয়ন মাত্র। এইখানে আমরা এই পর্যন্ত 300-350 কোটি টাকা শুধু ওই 2টা প্লেনে লস দিছি। এই জায়গাটাতে আমাদের একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে এই বিমান লিজিং এর ক্ষেত্রে এখানেও ওই যে আমরা যে সুপারিশ মালার মধ্যে আমাদের যেটা আছে, আমাদের একটা অবজারভেশন আছে যে লিজিং এর ক্ষেত্রে টাইমিং একটা ফ্যাক্টর। আপনি দেখবেন যে করাপশন করার উদ্দেশ্যেই লিজিং সময়টাকে এমন সময় বেছে নেয় যেখানে ভালো কোনো আপনার কোম্পানির বিমান পাওয়া যাবে না। তখন উদ্দেশ্যমূলকভাবে যে আমি আপনার কাছ থেকে নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি ওনার কাছ থেকে, যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে না, ওনার কাছে অ্যাভেলেবল থাকবে, আমি তখনই আমি টেন্ডারে যাচ্ছি। তখন এই জায়গাগুলোতে সংশোধনের জন্য আমাদের সুপারিশটা এই পদ্ধতিগত একটা, যেটা আমি ফার্মলি বিশ্বাস করি। আজ প্রথমেই আসছে যে 30 বছর না কত বছর ধরে কোনো প্রফিট করেনি। ইউসি এই বিমান একটা সরকারি অর্গানাইজেশন, এর প্রতিটি কর্মচারী জানে যে আমি আমার 1 তারিখে বেতন পাবো। সিভিল এভিয়েশনও তাই। এরখানে লাভ ক্ষতির কোনো প্রশ্ন নাই। স্টেট ইজ ফান্ডিং, যেটা লস হচ্ছে সেটা স্টেট। এই যে এখন পদ্মা বলছে যে আমি তেল দিব না, সরকার বলছে একসাথে বসে একটু আলাপ আলোচনা করে ইয়ে করো। কিন্তু আমি প্রাইভেট এয়ারলাইন্সের ক্ষেত্রে এই বাংলাদেশে যে অপারেট করছে তারা কিন্তু এটা আনইভেন প্লেইং ফিল্ডে করেও তারা কিন্তু বড় হচ্ছে, ধীরে 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 আপনি অনেক বড় হচ্ছে প্রাইভেট এয়ারলাইন্স। তারা যদি পারে কেন পারবো না? বিকজ এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই। এখানে আমি লস করলে আমার বেতন বন্ধ হবে। পৃথিবীর এখন অধিকাংশই, ধরুন আপনি ইউনাইটেড স্টেটস, পৃথিবীর সব থেকে বেশি এভিয়েশন কান্ট্রি এখনো মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে একসময় ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার ছিল প্যান আমেরিকান। যেদিন ব্যাংক তাকে বন্ধ করেছে, স্যালারি দিতে পারে, প্যান আমেরিকান বন্ধ, একদম তার হেডকোয়ার্টার পর্যন্ত বিক্রি করে তারা তাদের ব্যাংক লায়াবিলিটি শুরু। তাতে আমেরিকান ফ্ল্যাগ ক্যারিয়ার না থাকাতে আমেরিকার স্বাধীনতার কোনো ক্ষতি হয়েছে না আমেরিকার ইমেজের কোনো ক্ষতি হয়েছে? ইউ ডু নট হ্যাভ টু হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার হুইচ ক্যানট সাস্টেইন। যে গরিব কৃষকের টাকায় বা যে গার্মেন্টস মেয়ের খরচে যে বিমান চলছে, সে তো ওটাতে চড়ছে না। আপনি সাবসিডি দিচ্ছেন তাকে, যে কোনোদিন ওই প্রিভিলেজ পাবে না। আই এম ফার্মলি অফ দ্য বিলিভ দ্যাট দি কমার্শিয়াল, এভরিথিং শুড বি অপারেটেড কমার্শিয়াল। সেদিন দেখেন কিংফিশার যেদিন সে বেতন দিতে পারে, সবগুলা প্লেন যে যেখানে ছিল ওখানে গ্রাউন্ডেড হয়ে গেছে। আমাদের যদি ওই ধরনের অ্যাকাউন্টিং লায়াবিলিটি না থাকে আমরা করবো না। ঠিক একই কথা যেমন আপনার যে সিভিল এভিয়েশন, FAA হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট, তাই না? একদম প্রফেশনাল একটা অর্গানাইজেশন, সারা পৃথিবীর তারা মাপকাঠি। আমি কেন একটা অর্গানাইজেশন গত 47 বছর ধরে এই টেম্পোরারি লোক আসবে, 3 বছর থাকবে, তারপরে চলে যাবে, আবার 2 বছর থাকবে, চলে যাবে, এই যে একটা সিভিল এভিয়েশন আমি চালাচ্ছি, এতে কোনোদিন ওর ডিপার্টমেন্টাল যে এফিসিয়েন্সি সেটা কোনোদিন গড়ে উঠবে না। উনাকে এই পর্যন্ত উনারা কোনো এমডি কে সু করার অধিকার আছে ওনার? এটাকে সরকারের পারমিশন লাগে না আপনারা নিজেরা করতে পারেন? না না, এটা আমাদের কোনো পারমিশনের দরকার নাই। আমরা যে কারো বিরুদ্ধে ওনারা করতে পারেন। কোন সেক্রেটারির নামে করেছেন এ পর্যন্ত? অবশ্যই অনেক সেক্রেটারি, দুইটার নাম বলতে পারেন? অনেক। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরছি। কোন মন্ত্রী এগেইনস্টে পারছেন? আমরা আবারও ফিরছি গণতন্ত্রে। মন্ত্রীর এগেইনস্টও আমরা করেছি। দেখছেন গণতন্ত্র, সামিয়া রহমান সাথে আছি। কিন্তু আমার অতিথিরা যে হতাশার কথা বলছেন, আমি আলমগীর স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি প্রথমেই বলেছেন যে আসলে দুর্নীতি কোন খাতে নেই, কিন্তু একটা রাষ্ট্রীয় সংস্থা, বিমানের মতো সংস্থা কি আসলে এভাবে চলতে পারে কিনা, এবং দুর্নীতি কি আসলে এগুলো রোধ করা যাবে না, নাকি শুধুমাত্র আমরা জনগণ সচেতন হলাম, জানলাম দুর্নীতি আছে, এখানেই শেষ হয়ে যাবে? একসময় বলা হয়তো কি যে যখন বঙ্গবন্ধু ছিলেন তখন বলতো যে আলিবাবা অ্যান্ড 40 চোর। তো আলিবাবা একা কি করবে যদি 40 জন চোর হয়? হতাশার কথা বলছি না, বাস্তবতার কথা বলছি, এবং আমরা এ নিয়ে আলোচনা করছি। এখন আমরা যদি বলি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ভালো, কথা তো সেই একই, আলিবাবা
এবং 40 কিন্তু এবার তো নির্বাচনে তারা এসছেন জিরো টলারেন্স নিয়ে, প্রধানমন্ত্রী বারবার বলছেন জিরো টলারেন্স। না না, অন্যটা হইলে শুনতে খারাপ লাগবে, আমার মনে হবে আমি একটা দলীয় লোক। না, আমি দলীয় লোক না, আমাকে কি দেয়ার আছে? ওখানে হলে আর আলীবাবাও থাকতো না, আলীবাবা শুদ্ধ চোর হইতো যদি এই সরকার। এই যে জিরো টলারেন্সের কথা বারবার বলি, সেই প্রশ্নটাই আমি উল্লেখ করেছিলাম যে জিরো টলারেন্সে আপনি আজ পর্যন্ত আমরা কতটা মানে দেখেছি, মানে এন্ড রেজাল্ট দেখেছি। এটা কিন্তু শুধু দুদকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যখন এই যে পুলিশ নিয়ে কথা বলি, টেরোরিজম নিয়ে কথা বলি, যে আমরা একজনকে অ্যারেস্ট করলাম, করার পরে প্রসিকিউট করে তার বিচার শেষ পর্যন্ত বিচারহীনতার যে সংস্কৃতি, এবং যার ফলে অনেক সময় শর্টকাট হচ্ছে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র দুদকের ক্ষেত্রে না, সরকারি সবগুলো আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে আছে, এবং যার ফলে পার পেয়ে যায়। এই যে সোনার কথাই ধরেন, এয়ারপোর্টে এটা আমরা সেদিন আলাপ করছিলাম, যে যেখানে কেজি সোনা আসতেছে, ওখানে একটা গান নিয়ে যেতে এমন কোনো বিশেষ প্রবলেম হওয়ার কথা না, কারণ এগুলো তো মেটালের ডিটেক্টর হয়েই আসে। দেখা যায় টয়লেটে আছে সোনার, ওই উপরে বিমানের, তো সেখানে এগুলো তো তাদের শেষ পর্যন্ত ধরা হচ্ছে কাকে, হয়তো পেপারে আসলো লোডার কেউ বা কোনো ড্রাইভার সামথিং এবং তারপরে ওইটাও আর কি শেষ হয়ে যায় কয়েকদিন পরে, ও হয়তো জামিন পেয়ে আবার ওই ব্যাক টু দি টার্মেকেই সে হয়তো কাজ করছে এরকম হয়তো। এবং ওনাদের ভাষ্য অনুযায়ী কেস তো আমি দিয়েছি, কেস চলছে, ডেট হচ্ছে, কয়দিন পরে সাক্ষীরাও আর মানে টায়ার্ড হয়ে যায়। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে যে এর শেষ হচ্ছে না, মানে আমি রফিকুল হাসান বলছিলেন শেষ হওয়ার জন্য আপনারা সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আপনারা সুপারিশ করেছেন বা খাতগুলোকে চিহ্নিত করেছেন, কিন্তু যারা ব্যক্তি এর সাথে জড়িত আছে, সিস্টেম তো ব্যক্তিকে দিয়েই তো হচ্ছে, সেই ব্যক্তিগুলো যদি সুনির্দিষ্ট অপরাধগুলোকে চিহ্নিত করতে না পারেন, তাহলে তো এগুলো ঢালাওভাবে শুধুমাত্র জনগণ সচেতনই হবে। সুনির্দিষ্ট অপরাধ চিহ্নিত করার কাজ এই অনুসন্ধানের প্যারালালি সেই কাজটাও আমাদের চলমান আছে, এবং সেটাই আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে সেগুলোকে অনুসন্ধান এবং তদন্তের আওতায় নিয়ে এসেছি। আর বিচার প্রক্রিয়ার কথা উনি যে কথাটা বললেন, যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা একটি সত্য কথা, বাট এই বিষয়ে আমাদের কোনো আমার মনে হয় যে মতামত দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তবে একটি কথা আপনাকে আমি বলতে চাই, সেটা হলো যে লাস্ট 3 ইয়ার্সে আমাদের বিচারাধীন মামলাগুলো যেগুলো ছিল, সেগুলোর গতি অনেক দূর আমরা গতিশীল করতে পেরেছি। এবং আপনি যে বিচার প্রক্রিয়ার শেষের কথা বলেছেন, আমি আপনাকে একটা পরিসংখ্যান দিতে পারি যে আমাদের এই বছরও আমাদের যে লাস্ট এই 2018-তে আমাদের এই কনভিকশন রেট 70%, আমরা 70 থেকে 74% পেয়েছি, যেটা অনলি এক সময় আমাদের 40%-এরও নিচে ছিল। এই আমরা লাস্ট ইয়ারে আমরা 70%-এ আমরা এগুলো গুড নিউজ হয়েছি। তো এগুলো আমরা মনে করি যে আস্তে আস্তে আমরা মনে করি যে আমরা আমাদের টার্গেট হলো 100%, যেহেতু আমরা অন ডকুমেন্ট বেস আমরা ইনকোয়ারি ইনভেস্টিগেশন করি, আমাদের দুদকের অনুসন্ধানগুলো আপনাদের আছে, আমরা হাইলি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা হলো যে করলেন কতটা টিআইবি এই শতে শতে মারিলাম, গনিয়া দেখিলাম 101 জন, এই কাহিনী শুনে লাভ নেই। পরিষ্কার করে বলেন আমরা গত এই বছরের এত তারিখে এতজন, এবং এর মধ্যে জাফরুল্লাহ সাহেবের মতো লোক ছিল 3 জন, অমুকের মতো ছিল, তাদের 2 জনকে করতে পেরেছি, 1 জনকে করি নাই। তাহলেই আমরা জনগণ বলবে যে আমার যে একটা মুখোশ পরা চেহারাটা জনগণ দেখতে পাবে। জনগণ এটাকে, যে জিনিসটা আমি কমোডরের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে এটাকে কেউ খারাপ জিনিস মনে করে না। আরে আমাদের পাড়াতে ছোটবেলায় দেখেছি সেটা নকল করেছে বাচ্চার ছেলেটাকে, লজ্জাতে তার বাপ মা পাড়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা। এখন আমরা মাস্টার থেকে শুরু, ওই অবস্থাটা তো চেঞ্জ হয়ে গেছে, ওই অবস্থাটা এখন আর নাই। আপনারা অনুগ্রহ করে এখানে প্রকাশ করে আমরা যে কাকে কাকে ধরেছেন, হতাশার জায়গাটা থেকে আমরা ওই কুলিমুদ্দির কথা বলেন না, উপরের দিকে তাদের হিসাবটা জানা, তাতে একটা সমস্যা হবে কি, ওই রেটিংটা তার আরো বাড়বে। যেমন ঋণখেলাপি শব্দটা একটা খুব প্রেস্টিজিয়াস, কারণ ছোট যে ধার করছে, কর্জ করছে, কিছু টাকা, অল্প কিছু টাকা পাওনা আছে ব্যাংকে, তাকে ঋণখেলাপি বলে না। বড় আকারের যে করতে পারছে, ওই হতাশার জায়গাটা থেকে ব্যাপার। আপনি যদি বলছিলেন যে মানে রাষ্ট্রীয় একটি সংস্থা আসলে এত লায়াবিলিটিস নিয়ে, এত লোকসান নিয়ে চলার কোনো প্রয়োজন আছে কি না, সেই জায়গাটাতে আমি বলবো যে আসলে প্রাইভেটাইজেশনের কথা উনি বলেছেন, তো আমি ওখানে আমাদের পুরনো একটা কথা বলবো। আমরা একটা জিনিস বলতে ভালোবাসি টিআইবি থেকে, সেটা হলো মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কিন্তু সমাধান নয়।
আপনি দেখুন, আমরা যদি আজকে প্রাইভেটাইজেশন করে আমরা বিমানকে প্রাইভেট করে ফেলি, সবগুলো আরও অপারেটর আছে, তাহলে কি হবে? তাদেরকেও কিন্তু আপনার জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ আপনি জবাবদিহিতাবিহীন প্রাইভেট সেক্টর কিন্তু দুর্নীতির আরও বড় একটা জায়গা। এবং বর্তমানে বিমানের সাথে তারা কিন্তু যোগসাজশে দুর্নীতি করছেন, এই অভিযোগও আছে। আপনি বিমানের টিকিট পাবেন না, কিন্তু আপনি বিমানে উঠে দেখবেন সিট খালি রয়েছে, ওই টিকিটটা তাদের টিকিট বিক্রির জন্যই কিন্তু এই যোগসাজশটা করা হয়েছে। তো সুতরাং আপনাকে রেগুলেট কিন্তু করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। আমরা অনেক হতাশার জায়গায় চলে গেছি। সেই জায়গা থেকে আমি একটু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু জিরো টলারেন্সের কথা বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই কথাটা উচ্চারিত হয়েছে, সেই সুযোগটা কিন্তু দুদককে নিতে হবে। দুর্নীতি নিয়ে বহুদিন ধরে টিআইবি গবেষণা করছে, এবং টিআইবি কিন্তু এই ধরনের মানে আপনার দুর্নীতির স্কোপ কোথায়, হু আর দ্য অ্যাক্টরস, কীভাবে দুর্নীতি হচ্ছে, এগুলো তুলে ধরেছে। আপনারাও এই রিপোর্টটা করার সময় টিআইবির পূর্ববর্তী প্রতিবেদনটা নিয়েছেন। আপনাদের গবেষণা প্রয়োজন আছে দুদকের, কিন্তু সেই গবেষণাটা হবে জাফর ভাই যেটা বলছেন যে দুর্নীতি করছে, দুর্নীতির যে অ্যাক্টর তাকে চিহ্নিত করে ধরার জন্য। আপনার গবেষণাটা কিন্তু এরকম ঢালাও হওয়াটার প্রয়োজন আছে কিনা, এটা আপনাকে একটু রিথিঙ্ক করতে হবে। আপনার গবেষণা হবে আপনার সাপ্লিমেন্টারি অ্যাকশন ওরিয়েন্টেড, যে আমি ওই লোকগুলোকে ধরবো, বিচারের আওতায় নিয়ে আসবো। টিআইবির ব্যাপারে আপনি চুপ থাকবেন না, ওনার কাছে শুধু অবশ্যই না। আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে আপনি যেটা বলছেন যে প্রয়োজন নেই, এই কথাটা বলা মনে হয় প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। আমার প্রধান কাজ হচ্ছে দুর্নীতির অনুসন্ধান তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসা। সেই কাজটা থেকে আমরা মোটেই সরে যাইনি। সেই কাজটার পাশাপাশি আমার নতুন করে এই কাজটা আমাদের যে দুর্নীতি, ভবিষ্যতে দুর্নীতির মাত্রাটাকে যদি কমিয়ে আনা যায়, যেন কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই আমাদের এই কাজটা হলো সেই লক্ষ্যে। এর মানে এই নয় যে আমি আমার মূল কাজ থেকে সরে গেছি, তা না। আমার অনুসন্ধান তদন্ত কাজের পাশাপাশি ভবিষ্যতে দুর্নীতিটাকে প্রতিরোধ করার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড কাজ আমার এটা প্রতিনিয়তই চলছে, ওই কাজটা আমার চলমান আছে। আমরা জানতে চাই টিআইবির যে রিপোর্ট, ওইটা সম্পর্কে কি আপনারা তদন্ত করছেন যে কি পদ্ধতিতে কতটা সঠিক? শুনেন, আমি একটা কথা বলি যে আপনার পারসেপশন আর ইনভেস্টিগেশন এক জিনিস না, আপনাকে বুঝতে হবে। না, এই পারসেপশন আর ইনভেস্টিগেশন এক জিনিস না। আপনি পাবলিক পারসেপশন অথবা পাবলিক ওপিনিয়ন দিয়ে ইনভেস্টিগেশন করে সেটাকে আইনের আওতায় আনা যাবে না। আমি ইনভেস্টিগেশন যখন করব, তখন আমি করব অন দ্য বেসিস অফ দি ডকুমেন্ট। আমার এখানে ডকুমেন্টাল এভিডেন্স কি আছে, সেই এভিডেন্সগুলো নিয়ে এসে সেটা নিয়ে আমাকে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। আমি পারসেপশন নিয়ে বিচারের আওতায়, এটা আপনি বক্তৃতা হয়ে যাচ্ছে। ইনস্ট্রুমেন্টগুলো যেমন ধরেন আপনি যেমন অডিট রিপোর্টটা, আপনার যে অডিট রিপোর্টটা রয়েছে, আপনারা কি দুদক যে কোন বেসিসে রিপোর্টটা তৈরি করছে, কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই ব্যাপারে যে কোন রকমের আপনারা কোশ্চেন কেন বলেন যে শেষ মন্তব্য টিআইবি, হ্যাঁ না টিআইবি রিপোর্ট কিভাবে করছে এটা তো আমাদের প্রশ্ন করার বিষয়। এটা এনজিও সম্পর্কে ও দুর্নীতি আছে, অনেক রিপোর্ট আছে। যদি তারা এনজিও, আমরা টিআইবি সম্পর্কে ভাই যেমন বলেছেন যে টিআইবি সম্পর্কে আমরা যে কোনো অনুসন্ধান গবেষণাকে স্বাগত জানাই, এবং দুদক যদি একটা গবেষণা টিআইবির উপর করে আমরা খুবই খুশি হব, খুবই খুশি হব। ভবিষ্যতের একটা সংসদে আমরা ওই প্রতিবেদনটা নিয়ে আলোচনায় আসবো। রফিক ভাই ওরাকেও দাওয়াত দেবেন। ভালো কথা বলছেন রফিক ভাই। বিমান এবং সিভিল এভিয়েশন নিয়েই তো আজকের মূল কথাটা। তো আমি কিন্তু ওই যে আপনি যেটা উদাহরণ দিলে মাথা কাটা, সেটা আমি বলিনি। মাথা যদি কাটতেও হয়, আমি যেটা বলছি পৃথিবীতে এখন যেটা হচ্ছে যে বড় বড় অর্গানাইজেশন, রাষ্ট্র কিন্তু ব্যবসা থেকে সরে আসছে। আপনি দেখেন জুট মিলগুলো। সুতরাং আমি মনে করি যে বিমান, বিশেষ করে বিমানকে প্রাইভেটাইজ করা উচিত, এবং আমাদের প্রাইভেট এয়ারলাইন্সের সঙ্গে একই লেভেল প্লেইং ফিল্ড করে তাহলে কম্পিটিটিভ করা উচিত। না, এখানে একটা কথা আছে, তাহলে উত্তরটা দিয়ে দিতে না, এবারে দিতে হয় এটার উত্তর যে আমরা যখন এইটাকে ওই যে ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট করানো হলো, বিশ্বব্যাংক থেকে একটা টাকা পাওয়া গেল বা দেওয়া হলো, এবং এটাকে লাভজনক প্রতিষ্ঠান করে এটা দেওয়ার কথা ছিল যে পরপর দুইবার অন্তত প্রফিট করতে হবে 2 বছর, করা হলো। কিন্তু যেই না জামালউদ্দিন আসলেন, এটা লস না দেখালে তো এয়ারফোর্সের হাত থেকে চলে যাবে, ওটা লুজার করা হয়েছে। আমি শেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন একটা দেশের বিমানবন্দর এবং সিভিল এভিয়েশনের কার্যক্রমের উপরেই কিন্তু দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। কোনো বিদেশি নাগরিক যখন আমার দেশে আসে, সর্বপ্রথম বিমানবন্দরে দেখে বিমানবন্দরের কার্যক্রমের উপরেই কিন্তু প্রাথমিক মূল্যায়নটা করবে আমার দেশ সম্পর্কে।
সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হলো যে দুর্নীতির সুনির্দিষ্ট দুর্নীতির অনুসন্ধান তদন্ত যেমন আমরা করব এবং করছি, এটা আমাদের চলমান কাজ হিসাবে চলমান আছে। তার পাশাপাশি বিমানবন্দরের বিমানের এবং সিভিল এভিয়েশনের কার্যক্রম এবং এই যে সুযোগ সুবিধা এবং সার্ভিসটা যেন আরো উন্নত হয়, সেই লক্ষ্যে আমরা কিছু সুপারিশ করেছি। আমরা আশা করি যে কর্তৃপক্ষ এই সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে জনগণের এই সার্ভিসটাকে আরো স্মুথ করবে। না, আমি ওটাই বলবো যে দুদকের যে প্রসিকিউশনের যে রোলটা, এই রোলটাকে স্ট্রেনথেন করতে হবে। এবং যেটা আমরা বারবার বলছি, জাফর ভাই যেটা জোর দিয়েছেন যে একজন দুর্নীতিবাজকে দেখাতে হবে যে আপনি দুর্নীতি করে পার পেয়ে যেতে পারবেন না, এবং সেই সুযোগটা এখন সৃষ্টি হয়েছে, এটা আমরা আশা করছি দুদকের কাছে। আমি দুদকের ডিরেক্টর, হ্যাঁ, ওনাকে আমি প্রশংসা করি। মানে উনি তো রিপ্রেজেন্ট করতেছেন দুদক, যে এই যে আজকে যে রিপোর্টটা আসছে এটা সত্যি একটা মূল্যবান রিপোর্ট। এটা গতিশীল করবে অন্তত দুর্নীতি প্রকাশ করতে। এটা হলো কি, সরকারি কর্মচারীদের ছোট দুর্নীতিটা প্রাইভেট সেক্টরের বড় দুর্নীতিতে সহায়ক করে। সেই কারণে আমি মনে করি সকল সরকারি কর্মকর্তা, এটা মানে পিয়ন টিয়ন বাদ দিয়ে, তাদের ইনকাম ট্যাক্স রিটার্নটাকে পাবলিক করে দেওয়া উচিত, যাতে আমরা দেখতে পারি যে জাফরুল্লাহ সাহেব তো দেখাইছে 2টা বাড়ি, তার তো 3টা বাড়ি আছে, তখনই কাজটা সহজ হবে আমাদের। সুতরাং সরকারি কর্মকর্তার দুর্নীতির দিকেই আমাদের বেশি নজর দেওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। জনসংখ্যা